আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে ক্লাসটা একটু আর্লি শুরু করা যাইতো, একটু ব্যস্ততা ছিল। আগামী 10 দিনের মধ্যে ব্যাংক ম্যাথ এমসিকিউ বইটা মার্কেটে আনার জন্য আমরা অনেকটা আগে গেছি। তো এখন হচ্ছে যে আপনাদের আজকে শতকরা শুরু করতে চাইছিলাম, কিন্তু শতকরার টপিকটা মানে অন্য টপিক, শতকরার আগের টপিকগুলো প্রেসে পাঠাচ্ছি, তো এই কারণে শতকরা টপিকটাতে হাত দিতে পারলাম না। এটা আরেকটু গোছাইতে আমার কালকে আর কি বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য কালকে যেহেতু আপনাদের ক্লাস নিব, তখন শতকরাটা খুব ভালোভাবে শুরু করা যাবে। আর কয়েকজন পরামর্শ দিয়েছেন যে এই 1.5 ঘন্টা করে ক্লাস করার কারণে ক্লাসটা আর একটু বাড়ানো যায় আর কি। হ্যাঁ, যাদের একটু লোড হয়ে যায় তারা পরে করবেন। তা আমরা তো আগে অ্যাডভান্স ম্যাথে যখন ক্লাস নিতাম তখন 2.5-3 ঘন্টাও ক্লাস নিতাম, সমস্যা নাই, ক্লাস আসলে বাড়ায় নেওয়া যাবে মানে বেশি টাইম ধরে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটু ফুল এনার্জি নিয়ে শুরু করবেন। আমরা আর একটু ক্লাসের টাইমটা আগায় দিব, যেহেতু অনেকে পরীক্ষার সিরিয়াসলি প্রিপারেশন নিতেছেন এবং আমরা সিরিয়াস টপিকগুলো ফোকাস করতে যাচ্ছি। ক্লাস টাইমটা 2 ঘন্টা না হলেও 1.25 ঘন্টা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের জানাই দিব। তো আসি রেশিওর, আমরা যেহেতু কয়েকটা অঙ্ক আর কি ইম্পর্টেন্ট অঙ্ক বাকি ছিল, এটা আজকে করাই দিই। তো সাম ডিফিকাল্ট কোশ্চেনে ছিল কি, যে দ্য মান্থলি ইনকাম অফ 2 persons আর ইন দ্য রেশিও 4:5 and their monthly expenditure are in the ratio of 7:9. If each saves BDT 50 per month, find their monthly income. তো এরকম প্রশ্ন কিন্তু রিটেনেও আসে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলতেছে, যে মান্থলি ইনকামটা হচ্ছে 4:5 আছে আর খরচটা হচ্ছে 7:9। তার মানে কি বোঝা যাচ্ছে না যে আয়ের থেকে ব্যয় বেশি? না, বিষয়টা কিন্তু আসলে ওইভাবে নির্ধারণ করে না। ঠিক আছে, অনুপাত দিয়ে আসলে পরিমাণ নির্ধারণ করা যায় না। এটা খুবই একটা বেসিক জিনিস মনে রাখবেন। কারণ সেখানে মনে হচ্ছে আয় কম ব্যয় বেশি, তাই না? কিন্তু এইভাবে রেশিও দেখে, রেশিও দিয়ে পাশাপাশিটা কম্পেয়ার হয়। এই পাশাপাশিটা হচ্ছে কি 2 person, তার মানে প্রথম ব্যক্তির আয় 4 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির আয় 5 টাকা। এখান থেকে আমরা বলতে পারি দ্বিতীয় ব্যক্তির আয় বেশি, প্রথম ব্যক্তির আয় কম। কিন্তু পরের যে অনুপাতটা, এটা দেখে আমরা বলতে পারি না যে আয়ের থেকে ব্যয় বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে আচ্ছা এই অনুপাতটা 4:5 দেখতেছি না, আসলে এটা তো 8:10 হতে পারে, তাই না? এটা তো 40:50 হতে পারে। আমরা জাস্ট কাটাকাটি করে ছোট করে নিছি, তাই না? কাটাকাটি না করলে এটা অনেক বড় থাকতে পারতো, তখন কিন্তু এরকম মনে হইতো না যে আয়ের থেকে ব্যয় বেশি। তো এই জন্য সবসময় বেসিকটা মাথায় রাখবেন। সেভস দেখে বোঝা যাচ্ছে যে আয় করে বেশি, ব্যয় করে কম। বিলিটি কত টাকা? 50 পার মান্থ। আচ্ছা, তাহলে এখানে আমরা খুব একটা ইন্টারেস্টিং শর্টকাটও শিখবো, তার আগে বিস্তারিতটা দেখি। তো সমীকরণ সাজাইতে হবে। লেট দ্য ইনকাম 4x and 5x। অনুপাতের ক্ষেত্রে যখন একটার সাথে এক্স লাগাই দিবেন, ওই একই অনুপাতে অন্যটাকেও এক্স লাগাইতে হবে। এন্ড দ্য এক্সপেন্ডিচার ইকুয়াল টু, এই 7 কিন্তু এক্স বলা যাবে না, কারণ যখন অন্য অনুপাতটা, যেহেতু আমরা এই 7 আর 4 যোগ বিয়োগ করব, তখন আপনি এইখানে 7x দিলে কিন্তু 4x থেকে 7x বিয়োগ করলে ঋণাত্মক ফিগার আসবে। এই জন্য দ্বিতীয় অনুপাতটাকে 7y and 9y। এখন ইজ সেভস প্রত্যেকে 50 টাকা। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে 4x - 7y = 50 আর 5x - 9y = 50। মানে প্রথম জনের আয় থেকে প্রথম জনের ব্যয় বাদ দিলে সঞ্চয়, আর দ্বিতীয় জনের আয় থেকে দ্বিতীয় জনের ব্যয় বাদ দিলে দ্বিতীয় জনের সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে এখন সমীকরণটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এটা গেল রিটেন আকারে সমাধান, সমীকরণের লজিক। ঠিক আছে, আশা করি রিটেনে এই টাইপের প্রশ্ন আরো ভিন্ন ডিজিট দিয়ে ভিন্নভাবে লেজুর লাগা আসলে ধরতে পারবেন। এখন এই অঙ্কটা যদি আমরা এমসিকিউতে করতে চাই, তাহলে দেখেন কত সহজে করা যায় এবং খুব মজার জিনিসটা, সেটা হচ্ছে কি এক্সপেন্ডিচার হচ্ছে কত? 5:7:9 আর ইনকাম কত? ইনকাম হচ্ছে 4:5। তো এখন 4:5 আর 7:9, এইখানে দেখে বোঝা যাচ্ছে আয়টা বেশি, আয়টা কম, ব্যয়টা বেশি, তাই না?
এই জন্য এই আয়টাকে আমরা যদি ডাবল করি, আচ্ছা ডাবল করবো না কি করবো এটা একটু ভাবি। আমরা ওই অনুপাতে সমান করার সিস্টেমে কাজ করব, যে এখানে 7 আর 2 এর 9 এর গ্যাপ কত 2, তাহলে এখানে 2 দ্বারা গুণ করবো, তাহলে 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10, আর উপরে 4 আর 5 এর গ্যাপ কত, গ্যাপ 1, 1 দিয়ে 7 9 কে গুণ করলে তো 7 9 হয়। আচ্ছা এর ফলে কি লাভ হলো দেখেন, যে এই অনুপাতটা এখন নাই, এইটার পরিবর্তে 8 10, মানে আমরা তো জানি 4 অনুপাত 5 মানে যা, 8 অনুপাত 10 মানেও তা। তাহলে এইখানে 8 আর 7 এর গ্যাপ হচ্ছে 1, আর 10 আর 9 এর গ্যাপ হচ্ছে 1। আচ্ছা গ্যাপ সমান করতে হবে কেন? গ্যাপ সমান করতে হবে কারণ তাদের সঞ্চয়টা দুইজনেরই সমান সমান 50 টাকা। তার মানে আয় থেকে ব্যয় বাদ দিলে যা হবে, এখানেও আয় থেকে ব্যয় বাদ দিলে তাই হবে। তাহলে যেহেতু গ্যাপ সমান সমান, এই জন্য আমরা সমান সমান করলাম, এক অংশ এক অংশ, এই এক অংশের মান হচ্ছে 50। এই পয়েন্টে সবাই ক্লিয়ার? যেহেতু আমরা এরকম অঙ্ক আগেও করছিলাম, ঠিক আছে? তাহলে এক অংশের মান যদি 50 হয়, উত্তর কি চাইছে, ফাইন্ড দেয়ার মান্থলি ইনকাম, ইনকামটা চাইছে, তাই না? আচ্ছা তাহলে এখানে মান্থলি ইনকামের রেশিওটা কত, এখন কিন্তু 4 অনুপাত 5 এর কাজ বাদ, 8 আর 10, তাহলে 50 দিয়ে 8 কে গুণ করলে 400, আর 50 দিয়ে 10 কে গুণ করলে 500, এই দুটা হচ্ছে অ্যান্সার। যারা আমাদের বেসিক ম্যাথ বইটা পড়ছেন, শুরুর দিকে দেখবেন প্রথমে সামারি অফ দ্য বুকে এই অঙ্কটা দেওয়া আছে, বাংলাতেও আসছে অনেকগুলো পরীক্ষায় হুবহু এই প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা এখানে অ্যান্সার হচ্ছে 400 আর 500। আপনারা অপশন টেস্ট করেও করতে পারেন, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। এই রেশিও ডিফারেন্সের এই রুলসটা আমরা কিন্তু বয়সের অধ্যায় শিখছি, অনুপাতের অধ্যায়ও শিখছি, দুইটা অনুপাতের ব্যালেন্স করার ক্ষেত্রে। আর সমীকরণটা তো দেখাই দিলাম। 92 নম্বর অঙ্কটা একটু করেন তো, অ্যান্সার সবাই একটু ট্রাই করেন। The ratio of income of A to that of B is 7:5, and the expenditure of A to that of B is 3:2. If at the end of the year E saves টাকা 500, find the income of A. তাহলে কি হচ্ছে যে A আর B এর ইনকাম হচ্ছে 7:5, আর এক্সপেন্ডিচার হচ্ছে 3:2। 7 থেকে 3 এর ডিফারেন্স 4, কিন্তু 5 থেকে 2 এর ডিফারেন্স 3, মানে সমান সমান করা নাই। If at the end of the year E saves টাকা 500, তাহলে 500 টাকা সেভ করে ফাইন্ড দ্য ইনকাম অফ A, এর ইনকাম কত? তাহলে এখানে অনুপাতের গ্যাপ 1, এইখানে অনুপাতের গ্যাপ 2, তাহলে এই 2 দিয়ে এই অনুপাতটাকে গুণ করলে হবে 6 আর 4। 7 থেকে 6 এর ডিফারেন্স 1, 5 থেকে 4 এর ডিফারেন্সও 1, মিলে যাচ্ছে। তাহলে উত্তর কি চাইছে, ইনকাম চাইছে, তাই না? তাহলে এক অংশের মান হচ্ছে 500, তাহলে এর ইনকাম হবে 3 7 5 7 35, ডি হচ্ছে অ্যান্সার। ধরতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন, নাকি বিস্তারিত চান? বিস্তারিত তো আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, বিস্তারিত কি হবে, সমীকরণ সাজাইতে হবে, ঠিক আছে না? আর শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে 7:5 এর গ্যাপ হচ্ছে 2, আর 3:2 এর গ্যাপ হচ্ছে 1। এই 2 দিয়ে এই অনুপাত থেকে গুণ করে বাড়াই নিলাম, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তাহলে 7 আর 6 এর ডিফারেন্স হচ্ছে 1, 5 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা এখন আসি তাহলে এখানে এই গ্যাপের মান যে 1 হয়ে গেল এখন, ঠিক আছে? তাহলে 1 হয়ে যাওয়ার কারণে এই এক অংশের মান হচ্ছে 5। তাহলে ইনকাম চাইছে এর, তাহলে এর ইনকামের অনুপাত তো 7, তাহলে 5 দিয়ে 7 কে গুণ করলে হচ্ছে 3,500। সবাই কি ধরতে পারছেন? একটু কমেন্টে রেসপন্স করবেন। দেখেন এটা একটা বড় অঙ্ক, হ্যাঁ 93 নম্বর, এটা করব। In a class of 60 students, the number of boys to girls participating in the annual sport is in the ratio 3:2 respectively. The number of girls not participating in the sports is 5 more than the number of boys not participating in the sports. If the number of boys participating in the sports is 15, then how many girls are there in the class? আচ্ছা অনেক বড় মনে হচ্ছে না? দেখেন এখানে
এই অঙ্কটা টার্নিং পয়েন্টটা খুঁজে বের করতে হবে। আরেকবার রিডিং পড়ি, তাহলে টার্নিং পয়েন্টটা পাবো। যে ইন এ ক্লাস, একটা ক্লাসে 60 স্টুডেন্ট আছে। 60 স্টুডেন্ট মানে এটা আমাদের যেহেতু বয়েজ গার্লস এর কথা বলা আছে, তার মানে বয়েজ আর গার্লস মিলে 60। The number of boys and girls participating in the annual sports is in the ratio 3:2। তাহলে এই 60 স্টুডেন্ট যে আছে এদের মধ্যে the number of boys and girls participating in the annual sports 3:2। তার মানে কি এই 60 কে 3:2 ভাগ করবেন? না, এখানে কিন্তু ভুল হবে। কারণ কিছু তো আছে যারা পার্টিসিপেট করে নাই, ওরা আর যারা পার্টিসিপেট করছে এরা সবাই মিলে কিন্তু 60 জন। তাহলে এই 60 জন থেকে কিছু অংশ হচ্ছে যারা পার্টিসিপেট করছে, এদের মধ্যে অনুপাত হচ্ছে বয়েজ ও গার্লসের 3:2। তাহলে কিছু তো পার্টিসিপেট করে নাই, ওরা কারা? আসি তারপর দেখতেছি। দ্য নাম্বার অফ গার্লস নট পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্ট ইজ 5 মোর। তাহলে এই যে যারা পার্টিসিপেট করে নাই এদের মধ্যে থেকে বয়েজ আর গার্লস আছে, এই বয়েজ আর গার্লসের মধ্যে গার্লস হচ্ছে 5 জন বেশি। দেন দ্য নাম্বার অফ বয়েজ নট পার্টিসিপেটিং, কার থেকে বেশি? যারা পার্টিসিপেট করে নাই বয়েজ তাদের থেকে বেশি। ইফ দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 15, যদি ইফ দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 50, যদি যারা পার্টিসিপেট করছে ইন দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং, এই পার্টিসিপেট করছে কারা? বয়েজ যারা ইন দ্য স্পোর্টস, স্পোর্টস ইজ 15। তাহলে বলেন তো এই 15টা কার মান? এই যে এইখানে 3 অংশের মান। এটা কি ধরা গেছে? বড় অঙ্ক আসলে পরে পরে ভাষার সাথে ডিজিট গুলার সমন্বয় করতে হবে। তাহলে দেন হাউ মেনি গার্লস আর দেয়ার, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসে কতজন গার্লস আছে, মানে এই 60 জনের মধ্যে কতজন গার্লস আছে। তাহলে আসি যে বয়েজ 3 = 15 হলে অতএব গার্লস 2 = 3 5 15, তাহলে 2 = 10। তাহলে বয়েজ প্লাস গার্লস কত হচ্ছে? 25। তাহলে এগুলো তো পার্টিসিপেট করছে, তাহলে নট পার্টিসিপেটিং, এই টোটাল 60 জনের মধ্যে 25 জন বাদ দিলে হচ্ছে কতজন? 35 জন। প্রশ্ন মতে এই বয়েজ প্লাস গার্লস ইকুয়াল টু হচ্ছে 35 জন যারা পার্টিসিপেট করে নাই, আর গার্লস মাইনাস বয়েজ ইকুয়াল টু হচ্ছে 5 জন। এখানে গার্লসটা আগে লিখি, গার্লস প্লাস বয়েজ ইকুয়াল টু 35। কারা? যারা পার্টিসিপেট করে নাই। মানে ওই রেশিওটা হচ্ছে এই 15 সাথে ম্যাচিং করে আমরা এখানে পাইলাম যে 25 জন পার্টিসিপেট করছে। তাহলে 60 জনের মধ্যে 25 জন পার্টিসিপেট করলে কতজন করে নাই? 35 জন করে নাই। এদের মধ্যে গার্লস আর বয়েজ মিলে 35 জন। তাহলে গার্লস আর বয়েজের ডিফারেন্স কত? 5। এটা কোথায় বলছি? এই যে প্রশ্নের মধ্যে বলা ছিল গার্লস হচ্ছে 5 জন, যারা পার্টিসিপেট করে নাই তাদের মধ্যে, ঠিক আছে, বয়েজ আর গার্লসের ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি যদি করি তাহলে 2 গার্লস ইকুয়াল টু হচ্ছে 35 5 40, তাহলে গার্লস ইকুয়াল টু হচ্ছে 20। তার মানে যেই গার্লসরা পার্টিসিপেট করে নাই এরা হচ্ছে 20 জন। কিন্তু উত্তর কি চাইছে? দেন হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য স্কুল, ক্লাসে কতজন গার্লস আছে? তাহলে পার্টিসিপেট করছে এরা হচ্ছে কতজন? এই যে এইখানে অনুপাতে 2 অংশের মান 10 জন। এগুলো আপনারা বইয়ে যখন লিখবেন, মানে রিটেনে, তখন 3x 2x এইভাবে লিখবেন, আর এমসিকিউ তে তো যেভাবে ইচ্ছা লিখবেন। তাহলে পার্টিসিপেট করছে এরা হচ্ছে গার্লস হচ্ছে কতজন? 10 জন। আর পার্টিসিপেট করে নাই এরকম গার্লসের সংখ্যা আমরা এইখানে পাইলাম 20 জন। তাহলে ওই ক্লাসের টোটাল গার্লস কতজন? টোটাল গার্লস হচ্ছে 20 আর 10 30 জন। এই 30 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এই 93 নম্বর অ্যান্সারটা কি সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সবাই কি ক্লিয়ার 93 নম্বরটা? নম্বর স্যার একটু বুঝিনি, কোন পয়েন্টে বুঝেন না একটু ক্লিয়ারলি বলতে হবে, ঠিক আছে? ওটা সামারি বলতেছি। একটা ক্লাসে ছেলে মেয়ে মিলে 60 জন আছে, ছাত্রছাত্রী মিলে কতজন? 60 জন। ছাত্র কতজন, ছাত্রী কতজন জানি না, কিন্তু ওদের মধ্যে থেকে কিছু জন খেলতে গেছে। খেলতে যে দেখতেছে ওইখানে ছেলে মেয়ের রেশিও হচ্ছে 3:2। আর যারা খেলতে যায় না ওরা তো ক্লাসের মধ্যে আছে। এখন টিচার ক্লাসে আসে স্টুডেন্টদের গুণে দেখতেছে যে ছাত্র থেকে ছাত্রী 5 জন আছে বেশি, যারা খেলতে যায় নাই। তো এখন বলছে যারা খেলতে গেছে
ওইখানে ছাত্র আর ছাত্রীর রেশিও হচ্ছে এই 3:2, যেখানে ছাত্র ছিল আবার 15 জন। তো এই কথাটা এখানে সাথে বলে কিন্তু সুবিধা হইতো, এই কথাটা আসে শেষে বললো 15 জন, এই জন্য ওই 3.3:2 এর সাথে 15 রিলেশনটা করতে অনেকের কাছে জটিল মনে হইতে পারে। বাট একটু চিন্তা করেন যে 15 নাম কি আর ওই 3 নাম কি। ওই 3 নাম হচ্ছে যারা খেলতে গেছে তাদের মধ্যে ছাত্রদের সংখ্যা, আর এই 15 হচ্ছে খেলায় অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা ছাত্রদের সংখ্যা 15 জন। তাহলে ওই 3 অংশের মান 15 বলবো না, 3 অংশের মান যদি 15 হয় তাহলে 1 অংশের মান 5 আর 2 অংশের মান হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরপরে কি, এরপরে হচ্ছে ওইখান থেকে যখন আমরা পেয়ে গেলাম 25 জন, তাহলে এই 25 জন খেলতে গেছে, তাহলে ক্লাসের মধ্যে অবশিষ্ট স্টুডেন্ট হচ্ছে 35 জন। এই 35 জনের মধ্যে গার্লস আর বয়েজ দুইটা পার্ট মিলে আছে। তাহলে গার্লস আর বয়েজ যদি 35 জন হয় তাহলে গার্লস বয়েজের যোগফল 35। আবার প্রশ্নে একটা ক্লু দেওয়া ছিল যে গার্লসের সংখ্যা 5 জন বেশি যারা খেলতে যায় নাই, তাহলে গার্লস আর বয়েজের পার্থক্য 5। আচ্ছা, এখন আসি এই পার্থক্য মানে কি, এরা কারা, এই যোগফল 35 কি আর 5 কি, এরা হচ্ছে যারা খেলতে যায় নাই তাদের মধ্যে হিসাব হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম গার্লস হচ্ছে 20 জন, তাহলে খেলতে যায় নাই এদের মধ্যে গার্লস 20 জন, খেলতে গেছে এদের মধ্যে গার্লস হচ্ছে 10 জন, তাহলে টোটাল গার্লস কত, 20 আর 10 30। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আসি 94 নাম্বার দেখেন, a tea merchant blends 2 kinds of tea putting in 3 parts of a taka 25 per kg grade to 1 part of a taka 15% per kg. If the mixture is changed to 1 part of taka 25 per kg grade to 3 parts of the less expensive grade, how much will the shop lose or save in blending 200 kg? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি যে একজন মার্চেন্ট ব্লেন্ডস মানে মিক্সার করে, হ্যাঁ, 2 kinds of tea, 2 ধরনের চা, পুটিং ইন 3 parts of a টাকা, এখানে রাখে কি 3 parts মানে 3 অংশ 25 টাকার কেজি দরের গ্রেড টু 1 part of টাকা 15 পার কেজি। তার মানে যে 2 ধরনের টি হচ্ছে, একটা টি হচ্ছে কত 3:1 মিক্স করে, 3:1 হচ্ছে 25 আর 15 টাকা, হ্যাঁ, 25 টাকা কেজি ধরে আর 15 টাকা কেজি ধরে, তাহলে এটা যদি 3:1 মিক্স করে তাহলে এই মিক্সারটার দাম কত। আবার তবে কি বলতেছে যে দ্বিতীয় অংশে কি করে, ইফ দ্য মিক্সার ইজ চেঞ্জড, যদি মিক্সারটা এইভাবে মিক্স না করে চেঞ্জ হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায়, টু 1 part of the টাকা 25 and 2 কেজি টু 3 part, তার মানে 1:3 যদি মিক্সার করে, মানে 25 টাকা কেজি দরের সাথে 15 টাকা কেজি দরে 3 পার্ট। মানে বিষয়টা আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারেন এইভাবে। ধরেন আছে সাপোজ আলু, ধরেন সাদা আলু আছে, লাল আলু আছে, ধরেন লাল আলুর দাম 25 টাকা আর সাদা আলু হচ্ছে 15 টাকা সাপোজ, যদিও এখন দাম 3 গুণ প্রায়। তো বলতেছে যদি 3 কেজি দামি আলু হয় আর 1 কেজি কম আলু হয়, মিক্স করে বিক্রি করে, তাহলে যে যা হবে এটাতে ঘুরাই দেয় রেশিওটা, 3 part আর 1 part, মানে বিষয়টা বুঝতে পারছেন, 3 part 1 partটাকে অনুপাতের আকারে চিন্তা করেন, 3:1। এটা না করে যদি অনুপাতটা 1:3 দেয়, 1:3 মানে কি, যে বেশি দামি আলুটা 3 কেজি না দিয়ে ওইটা 1 কেজি আর কম দামি আলুটা 15 কেজি। এরকম ঘোটালা হয় না অনেক, মানে যে চিটিং হয়, বিশেষ করে যে কম দামির পরিমাণটা বেশি দিয়ে দোকানদাররা বেশি লাভ করার চেষ্টা করে, যে কোনো মিক্সারওয়ালা পণ্যের ক্ষেত্রে আপনারা হিসাব করতে পারেন, সেটা ফলমূল সবজি যে কোনো কিছুতে। আচ্ছা, তো বলতেছে তাহলে কি হবে, কেজি গ্রেড টু অফ দ্য লেস and 3 part of the less expensive, এই লেস এক্সপেন্সিভ কথাটা মানে যা ওই 15 টাকা কেজির দরে মানে তা, ঠিক আছে, তাহলে এই যে 15 টাকা কেজির দরে। আর বলছে হাউ মাচ উইল দ্য শপ লুজ অর সেভ, তাহলে দোকানদার কত টাকা লাভ বা ক্ষতি করবে ব্লেন্ডিং এইভাবে মিক্সচার করে 200 কেজি ব্লেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে দেখেন, তাহলে এখানে 3 part আর 1 part আছে না, তাহলে আমরা মনে করি 3 কেজি আর 1 কেজি। তাহলে নর্মালি খরচ কত, 3×25 75 আর 15 মিলে, তাহলে 75 আর 15 মিলে হচ্ছে 90 টাকা। এইটা না করে যদি সে এটা করে কি, মানে 1 কেজির দাম 25 টাকা আর 3 কেজির দাম 45 টাকা, তার মানে হচ্ছে 70 টাকা। তাহলে কি হচ্ছে, তাহলে 20 টাকা করে তার সেভ হচ্ছে, দেখেন, সরি 30 টাকা করে সেভ হবে, তো 45, হ্যাঁ 30 টাকা,
25 25, 3 প্রথম 45, 70, আর এখানে কি হচ্ছে 3 25 75। আচ্ছা 3 কেজি তো কম হচ্ছে না, এখানে তো 1 কেজি এফসে চলে আসছে, 1 কেজি 2 কেজি আছে, 20 টাকা করে সেভ হচ্ছে। তাহলে কি হচ্ছে যে 4 কেজি মিলে, দেখেন এখানে কয় কেজি টোটাল এক্সচেঞ্জ করলো 4 কেজি, তাহলে 4 কেজিতে সেভ 90 মাইনাস 70 সমান সমান 20। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে টোটাল যদি 200 কেজি বানায় তাহলে 200 কেজিতে সেভ হবে কত টাকা। তাহলে 4 কেজিতে সেভ হচ্ছে 20 টাকা, সরি 20 টাকা, তাহলে 200 কেজি, 200 কেজি হচ্ছে 4 কেজি থেকে 50 গুণ বেশি, অথবা যত কেজি তার 5 গুণ টাকা সেভ হচ্ছে। তাহলে 200 কেজিতে 5 গুণ মানে হচ্ছে 200 গুণন 5 সমান সমান 1000 টাকা। অথবা এইভাবে আরো বিস্তারিত দেখা যায় যে 1 কেজিতে সেভ হবে কত টাকা। গড়ে 1 কেজিতে সেভ হবে 20/4, আর 200 কেজি বানালে তাহলে তার সেভ হবে এই যে 200 দ্বারা গুণ, 4 দ্বারা 20 কে ভাগ করলে 5, 5 200 1000, তার মানে তার 1000 টাকা সেভ হবে। প্রশ্নটা দেখেন, প্রথমের দিকে পড়লে কঠিন মনে হবে, আবার ধরেন আছে পরীক্ষার হলে তাড়াহুড়া করে করতে গেলে সহজে পারা যাবে না, বাট ক্যালকুলেশন ক্লিয়ার করা যায়। আচ্ছা ওকে, নেক্সট আসি 94 নম্বর প্রশ্ন এবং লাস্ট ওয়ান, এই অধ্যায়ের লাস্ট ওয়ান প্রশ্ন, এরপরে প্র্যাকটিস পার্ট শুরু। প্রথম নম্বর দেখেন, এই মিক্সার কন্টেন্স 2/3, ওই আগের অঙ্কটা যেভাবে বললাম না 3 পার্ট 1 পার্টকে রেশিও বানালাম, এখানে কিন্তু ভগ্নাংশটাকে রেশিও বানানো, এখানে চিন্তা করা যায়। এই মিক্সার কন্টেন্স 2/5 অফ এলিমেন্ট এ অ্যান্ড 3/5 অফ এলিমেন্ট বি। তার মানে এ নামক পণ্যের 5 ভাগের 2 ভাগ আর বি নামক পণ্যের 5 ভাগের 3 ভাগ মিলে একটা মিক্সার তৈরি করা হয়েছে। তাহলে দেখে তো বোঝা যাচ্ছে 5/2 আর 5/3 মিলে 5/5, ঠিক আছে। When 5 ml of A is added to the mixer, the proportion of B in the mixer changes to 1/5. তখন হয়ে গেল কি, আচ্ছা 1/5 হয়ে গেল। What amount of A was originally present in the mixer before the addition was made? অ্যাডিশনটা মেড করার আগে কতটুকু হয়েছিল, ঠিক আছে না। তো এখানে আমরা কিন্তু রেশিও আকারে কাজ করতে পারি, ঠিক আছে। প্রথমে এই যে আছে 5/2 আর 5/3 আছে, এখান থেকে একটা রেশিও বানানো যায়। আবার এখানে 5/1 যখন হয়ে গেল তখন অন্যটা অবশ্যই 5/4 হবে। বি এলিমেন্টটা যদি 5/1 হয় তাহলে এই এলিমেন্টটা হবে 5/4। তাহলে আমরা দেখেন এখানে এই ভগ্নাংশ দুটাকে আগে রেশিও আকারে চিন্তা করি, যে এ অনুপাত বি, এই ইনিশিয়ালি বা শুরুতে এ অনুপাত বি হচ্ছে 2/5 অনুপাত 3/5। তাহলে হরের 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 5 5 কাটা দিলে 2/3। আর নেক্সটে এ অনুপাত বি সমান সমান কত হচ্ছে, 5/1 আছে না। দেখেন এটা যদি 5/1 হয় তাহলে অন্যটা বি হবে, বি যদি 5/1 হয় তাহলে এ হবে 5/4। আমরা জানি কি হরের লসাগু দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হয় ভগ্নাংশটা উঠে যায়, তার মানে 4/1। তাহলে বিষয়টা এখন বয়স অঙ্কের মতো অথবা অনুপাতের মিক্সারের মতো চিন্তা করেন, যে একটা অনুপাত আগে থেকে আসে, এইখানে প্রথম অনুপাতের এ অনুপাতের সাথে 5 ml যোগ করার কারণে এই নতুন অনুপাতটা হলো। তাহলে প্রশ্ন মতো এটা ডাইরেক্ট লিখি, এই 2 আর 3 আছে না, তাহলে 2x/3x, এইটার সাথে যোগ হলো 5 ml, এর ফলে কি হয়ে গেল, এই যে 4/1 হয়ে গেল। তাহলে যদি আর কাটাকাটি করি 12x = দশমিক চলে আসতেছে, তো 12x = 2x + 5, 10x = 5, অর্থাৎ x = 0.5 ml, এটা হচ্ছে x এর মান। মানে অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে যে হোয়াট অ্যামাউন্ট অফ এ ওয়াজ মানে ছিল, অরিজিনালি মানে শুরুতে, প্রেজেন্ট উপস্থিত, ইন দ্য মিক্সার বিফোর মানে পূর্বে, কখন, দ্য অ্যাডিশন যোগ করার, ওয়াজ মেড মানে এই 5 ml যোগ করার আগে যেটা ছিল সেটা কি। তাহলে 5 ml আগে যোগ ছিল অনুপাতে 2 ছিল, মানে 2x ছিল। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে a = 2x।
2 ইন্টু এক্স এর মান হচ্ছে 0.5 ml, তার মানে 0.5 কে 2 দ্বারা গুণ করলে 1 ml। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 1 ml। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটা আসলে এক্সট্রা ক্লাস না, এটা জাস্ট আগের ক্লাসে শেষ করা যেত। আগের ক্লাসটা অনেক লেংদি হয়ে যাচ্ছিল দেখে আর শেষ করা সম্ভব হয়নি। প্র্যাকটিস পার্টটা নিজের দায়িত্বে করবেন, ঠিক আছে? কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবেন, মেসেঞ্জার গ্রুপে পোস্ট দিবেন। আগামীকাল ইনশাল্লাহ শতকরার পিডিএফ শেয়ার করে দেওয়া হবে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে, আর রাতে শতকরা ক্লাস শুরু হয়ে যাবে। আর আগামীকাল থেকে চেষ্টা করব 1.25 ঘন্টা ক্লাস নেওয়ার, ঠিক আছে? যাতে আপনাদের শতকরাটা আগামী সপ্তাহে শেষ হয়, তারপরের সপ্তাহে লাভ ক্ষতি, তারপরের সপ্তাহে পাটিগণিত শেষ। মানে সুদ কষার মিক্সার তো আছে, সুদ কষাতে তুলে ক্লাস লাগবে, 4টা করে ক্লাস লাগবে না, আশা করি আর একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।